আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের নির্ধারিত টাইম ছিল 9টা। তো একটু বিশেষ কাজে আটকে যাওয়ার কারণে 10:30 হয়ে গেল। তো আমাদের আজকের যে নির্ধারিত আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে যে ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের হিন্দু নিধনের ভারতীয় মিডিয়ার গুজব আর বাংলাদেশের হিন্দুদের করণীয়। এই টপিকসের উপরে আপনারা আলোচনা করতে থাকলে লাইভে অংশ নিন এবং কমেন্টসে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করুন। তার উপর দিয়েই আপনাদের মতামত ধরেই মূলত আমাদের আলোচনা চলবে, সামনের দিকে এগিয়ে যাবে। তো এই যে ভারতের গদি মিডিয়ার যে গুজব, ভারতের এই গদি মিডিয়ার গুজবের যেটা এফেক্ট, এই এফেক্ট আপনার ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যেমন পড়েছে, তেমন দিনকে দিন ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের মুসলমান বিরোধী একটা মনোভাব গড়ে উঠছে। এই যে গুজবের বিষয়টি, এই গুজবের বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে পরপর লাইভে আলোচনা করছি। তো আমরা সবাইকে উন্মুক্ত আহ্বান জানাই, আমাদের আইডিতে, আমার ফলোয়ার হিসেবে যারা আছেন বিভিন্ন দেশের, সবাইকেই আমন্ত্রণ যে আসুন বাংলাদেশের যে মুসলমানদের উপর হিন্দু নির্যাতনের যে গুজব আসছে আর সেটা নিয়ে আমরা সরাসরি লাইভে আলোচনা করি। এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করেই আমরা অনেক প্রশ্নের আমরা উত্তর জেনে নিতে পারি। তো এই যে প্রশ্ন, এই যে উত্তর জানা, প্রশ্ন উত্তর জানা, এই যে আমাদের একটা প্ল্যাটফর্ম হয়েছে। তো আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা আমাদের কানেক্টিভিটি, আমরা আমাদের নিজেদের ভিতরে বোঝাপড়া, এগুলো মোটামুটি আলোচনা করার একটা সুযোগ তৈরি হয়েছে। তো ভারতের গদি মিডিয়ার যে গুজব, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলিকে রং লাগিয়ে, চং লাগিয়ে, সাম্প্রদায়িকতার সিল মেরে প্রচার করার যে প্রবণতা, এই প্রবণতা এবং এই যে তাদের যে প্রবণতা, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যারা হিন্দু আছেন তাদের করণীয় কি? মিঠু ভাই, ভালোবাসা অবিরাম, এগিয়ে যান। ধন্যবাদ ভাই। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা সাথে আছেন, এই জন্য উৎসাহ পাই। আপনারা সাথে আছেন, এই জন্য বিভিন্ন বিষয় উত্থাপন করার আগ্রহ পাই। আপনারা আসলে আছেন বলেই তো সবকিছু হয়। তো এই যে গুজব, এই গুজবের বিষয়ে বাংলাদেশের যারা দেশপ্রেমিক আছেন, আমি বরাবরই দেখে এসেছি, সকলেই সচেতন আছেন। আর এখন এই যে প্রযুক্তির যে সময়, এই প্রযুক্তির সময়ে সবারই অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। শামীম শেখ, আপনাকে তো হিন্দুরা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? পছন্দ করা না করা মানুষের ব্যক্তিগত ব্যাপার, এখানে আসলে জোর করার কিছু নাই, এখানে আপনার করার কিছু নাই। তবে আমার করণীয় যেটা, সেটা আমি প্রতিনিয়তই করি। আমি মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসা দিই, মানুষের উপকার করার চেষ্টা করি, এইভাবে আমি মানুষের কাছে আসার চেষ্টা করি। ধন্যবাদ শামীম শেখ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মীর করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দাদা মীর করিম ভাইয়ের প্রশ্নটা, মন্তব্যটা আমরা একটু দেখি। দাদা কেমন আছেন? আপনাকে দেখতেছি। মীর করিম ভাই, ভালো আছি, আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। তো আপনারা আছেন বলেই মূলত আমি আমার কার্যক্রমগুলো করার ক্ষেত্রে অনেক উৎসাহ পাই, অনেক আগ্রহ বোধ করি। আমার নিজের ব্যক্তিগত যে ব্যস্ততা, সে ব্যস্ততার মধ্য দিয়েও আমি সময় বের করার চেষ্টা করি। সবকিছুর উপরই, সবকিছু আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে। আপনাদের ভালোবাসা আছে বলেই এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তো এই যে ভারতীয় মিডিয়ার যে গুজব, এই গুজবের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশে যে সকল সনাতনী হিন্দু সম্প্রদায়ের আমরা যারা মুসলমানদের সাথে মিলেমিশে বসবাস করি, তার অবস্থান থেকেই
এই বিষয়টায় খোলস করা উচিত। এখানে আপনার মিথ্যার কোনো বিষয় না। আপনি কেমন আছেন সেই বিষয়টা আপনি প্রকাশ করলেই তো হয়ে যায়। আপনি আপনার ফেসবুক আইডি, এখন ফেসবুক আইডি সবাই চালায়, লেখাপড়া জানা ব্যক্তি যেমন চালায়, লেখাপড়া না জানা ব্যক্তিও তেমন চালায়। কেউ পড়তে পারে, কেউ শুনতে পায়, কেউ দেখতে পায়। সেরকম জায়গায় গিয়ে আপনি এই যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, এখানেই আপনি আবার অবস্থান পরিষ্কার করতে পারেন। আপনি একটা স্ট্যাটাস দিয়ে আপনি আপনার অবস্থান জানান দিতে পারেন যে আমি আমার গ্রামে, আমি আমার এলাকায়, আমি আমার জেলায়, আমি আমার থানায় আমি ভালো আছি। আর আমাদের বাংলাদেশে যারা হিন্দু নেতা আছেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের হিন্দু সংগঠন চালান, তাদের তাদের যে সার্কেল, তাদের সার্কেলের ভিতরে তাদের সার্কেল ধরে তারা এই বিষয়টা নিয়ে তারা মিডিয়ার সামনে তুলে ধরতে পারে যে আসলে এই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার রং লাগিয়ে যে মিথ্যা গুজব ছড়ানো হয়, সেই গুজবের বিষয়ে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। এমডি রাহি দাদা, আপনি সত্যের পথে সবসময় থাকবেন। সত্যের পথে সবসময় থাকার চেষ্টা করি বলেই সত্য কথা বলার চেষ্টা করি। তো সত্য কথা তো আসলে সবাই গ্রহণ করতে পারে না, যার কারণে অনেক সময় অনেক ধরনের সমস্যাও তৈরি হয়। তো তারপরেও সত্যের পথ অনেক কঠিন পথ, সে কঠিন পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমাদের যে দেশ বাংলাদেশ, একটা বিষয় মনে রাখতে হবে, এই দেশে বর্তমান সময়ে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকেই সচেতন থাকতে হবে। কোনো বিষয় নিয়ে সেটা আগে আপনার খোঁজ খবর না নিয়ে, তদন্ত না করে ফেসবুকের এই গুজবে যদি আপনি গা ভাসিয়ে দেন, তাহলে সেটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনকও বটে। কাঞ্চন তালুকদার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে পরপর কয়েকদিন লাইভে আসলাম, প্রতি লাইভে আমি আপনাকে পাই, আপনি আমার সাথে থাকেন। তারপরে যে মীর করিম ভাইকেও পাই, শামীম শেখ ভাইকেও পাই, মিঠু ভাইকেও পাই। তো আমি আসলে আপনারা যারা আছেন সবাইকে পাই। তো কাঞ্চন তালুকদার ভাই লিখছেন, দেশকে ভালোবেসে সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনার সাথে আছি সব সময়। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা দেশের কারণে আজকে আমাদের ব্যক্তির মধ্যে তৈরি হয়েছে। তো আসলে একটা দেশ কেন, একটা জাতি কেন, একটা গোষ্ঠী কেন, সবকিছুর মূলেই কিন্তু মানুষের ভালোবাসা। এই ভালোবাসাটা একদিকে আমাদের যেমন অর্জন করতে হবে, অন্যদিকে ভালোবাসাটা আমাদের ধরে রাখতে হবে। এই ভালোবাসা যদি ধরে না রাখা যায়, এই ভালোবাসা যদি অর্জন করা না যায়, তাহলে আমাদের আগামীর পথ চলার পথটা মসৃণ হবে না। অনেকগুলো কমেন্টস পড়ছে, একটু কমেন্টে যেতে হবে। এমডি ইব্রাহিম ভাই, দাদা কেমন আছেন? দুবাই থেকে দেখছি। ইব্রাহিম ভাই, ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো আপনি দুবাই থেকে দেখছেন, এই যে দেখেন প্রযুক্তির এই সময় আপনি দুবাই, আমি ঢাকা শহর, অথচ আমরা কিন্তু কানেক্টেড হয়ে আছি। হ্যাঁ, তো এই যে এখন যে মিডিয়ার যে যুগ, প্রযুক্তির যে যুগ, এই সময়ে আসলে আপনার কোনো কিছু গোপন থাকে না। তাই গুজবে গা না ভাসিয়ে আমাদের সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা আসলে কতটুকু সত্য এবং ঘটনাটা কতটুকু ঘটছে। আর বর্তমান সময়ে এই যে ফেসবুক, এই ফেসবুকের এই সময়ে গুজব ছড়ানো খুবই ইজি। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, এই যে নির্বাচনের সময় আমরা যেটা দেখছি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা বলছে, ঠিক আছে, এক এক ধরনের ভিডিও চোখের সামনে আসছে, এক এক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছে এটা হয়েছে, কেউ বলছে এটা গুজব, এটা হয় না, এটাকে এইভাবে দেখানো হচ্ছে। এই যে সংস্কৃতি, এই যে কালচার, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে বাংলাদেশের রাজনীতি, মোহাম্মদ আলী ভাই, ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ ভাই, অবশ্যই ছড়িয়ে দিতে হবে। এটা আপনি যত ছড়াবেন তত মানুষের সামনে যাবে, যত মানুষ এটা জানতে পারবে, ততই মনে করেন যে মানুষ এটা বুঝতে পারবে যে না, এটা গুজব না। তো আমরা যে বিষয়ে ছিলাম, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের নির্বাচন, এই যে বাংলাদেশে এখন আপনার বিভিন্ন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বর্তমান যারা রাজনৈতিক দলগুলো যারা লড়ছেন, তো আমি মনে করি যে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের
লড়া উচিত। এই যে এক একজন এক এক কথা বলছেন, হ্যাঁ, এই যে মুখরোচক কথা, এই মুখরোচক কথা আমরা আগেও শুনেছি। তো আমরা এমনও দেখছি যে এই টাইপের কথাবার্তা বলে অনেকে বাহবা পেয়েছেন, অনেকে হাসির পাত্র হয়েছেন। তো এই যে হাসির পাত্র হওয়া, আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর বোকা নেই, আমাদের একটু কমেন্টসে যেতে হবে। হাসান মাহমুদ ভাই, দাদা এগিয়ে যান, আমি নিউ ইয়র্কের বাফেলো সিটি থেকে আপনাকে ফলো করছি। ধন্যবাদ দাদা, আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। আসলে ভাই, আপনি এটাকে দায়িত্ব মনে করছেন, আর আমি এটাকে আমার কর্তব্য মনে করি। এটা রাষ্ট্রের নাগরিক হিসাবে, একটা দেশের সন্তান হিসাবে আমি এটা আমার কর্তব্য মনে করি। আমি আমার সংসার চালানো যেটা আমার কর্তব্য, আমার গরিব আত্মীয় স্বজনকে দেখা আমার যেমন কর্তব্য, তেমনি আমার দেশের ভালো মন্দ দেখাটাও আমার কর্তব্য। তো আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই, আপনি আমার সাথে সবসময় থাকেন, আপনার কমেন্টস আমি পাই, এই লাইভে পাই, তো খুব ভালো লাগে। আপনারা আসলে আছেন বলে, আপনাদের মতো ভালো মানুষ আছে বলে আমি উৎসাহ পাই। আপনারা আমেরিকা থেকে অনেকে আমাকে ফোন করে, বিভিন্ন জায়গা থেকে অনেকের সাথে আমার কথা হয়, খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে, আমার খুব ভালো লাগে। তারা প্রবাসে থাকে, সেখানে মনের কথা খুলে বলার মতো লোকের সংখ্যা খুবই কম। তেমন একটা জায়গায় গিয়ে তারা অনেকেই মন খুলে আমার সাথে কথা বলে, আমিও তাদের কথাকে সম্মান দিই। খুব ভালো লাগে তাদের ভিতরের কথাগুলো যখন তারা আমার কাছে বলে, তাদের একটা আত্মতৃপ্তির একটা আভাস আমি পাই, তখন নিজেকে আসলে খুবই ভাগ্যবান বলে মনে হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেই সুদূর নিউ ইয়র্কের বাফেলো সিটি থেকে আপনি আমার সাথে আছেন। তো দেখেন আপনি কোথায় আছেন, সে নিউ ইয়র্ক, ট্রাম্পের সে দেশ, আর আমি কোথায় আছি। তো প্রযুক্তির তো এই তো সুবিধা, প্রযুক্তির এই সুবিধাই তো আমাদের ব্যবহার করতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের দেশ, আমাদের ভালোবাসা। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এবং আপনার পরিবারের প্রতি সবসময় আমার শুভকামনা এবং ভালোবাসা। রাহির মন্তব্যটা কি লিখছে? রাহি, দাদা এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার পেছনে ইন্ডিয়া, বাংলাদেশের এবার দাদা এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার পেছনে ইন্ডিয়া একমাত্র দায়ী। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়া দায়ী। বাংলাদেশে যে না খেলার বিষয়টা, সেটা অবশ্যই ইন্ডিয়া দায়ী। তো এখানে ইন্ডিয়া কেন দায়ী? ইন্ডিয়া এই কারণে দায়ী, কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের একজন খেলোয়াড়ের তারা নিরাপত্তা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। তো তারা এই যে মাত্র একজন প্লেয়ার মুস্তাফিজ, সে মুস্তাফিজের দায়িত্বই তারা নিতে পারে নাই। তাহলে এই যে বাংলাদেশ থেকে এত মানুষ যাবে, দর্শক যাবে, সাংবাদিক যাবে, তো আমাদের কমেন্টস পড়তে হচ্ছে। অনুরোধ জানিয়েছেন ইব্রাহিম ভাই, দাদা আপনার কাছে অনুরোধ, আপনি একটু সাবধানে থাকবেন। ভারতের দালাল মিডিয়া আপনার পিছনে লেগে আছে, কারণ আপনার জন্য গদি মিডিয়ার সব কাজ বিফল। সাবধানতা, আসলে আমি একজন সাংবাদিক, তো সংবাদের পিছনে ছুটাই আমার কাজ। এখানে আসলে সাবধানতা অসাবধানতার কিছু নাই। তো আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য খুব ভালো লাগলো প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ। হৃদয় আহমেদ কি লিখছে? আমাদের সবার বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ আমাদের সবার। আই লাভ মাই বাংলাদেশ, উই লাভ মাই বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। ম্যাম তপতি মন্ডল নাথ, ম্যাডামের ভিডিওগুলো আমি দেখি, ম্যাডামের ভিডিওগুলো খুবই ভালো লাগে এবং ম্যাডাম খুবই একজন ফেমাস। তার আপনার আইডিতে যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন প্রচুর লাইক, প্রচুর কমেন্টস, প্রচুর শেয়ার, এবং উনি বাংলাদেশকে ভালোবাসেন, উনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। যদিও উনি প্রবাসে থাকেন, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন, তারপর উনার যে ভালোবাসা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি উনার যে ভালোবাসা, এটা অকল্পনীয়। তো আপনাকে লাল সালাম, ভালোবাসা থাকলো। সাইদুল ইসলাম, হাদি হত্যার বিচার চাই, অবশ্যই। শুধু হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, 1000 বার 1 কোটি বার হাদি হত্যার বিচার চাই। পাশাপাশি বাংলাদেশে যত গুম খুন, যত নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছেন, এই যে পরিবার আমরা দেখেছি, সন্তানের হাহাকার দেখেছি, মা বাবার হাহাকার দেখেছি। তো আমরা মনে করি আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ
সেই শহীদ হাদির ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ন্যায়পরায়ণের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ হবে, আমরা এই আশায় পোষণ করি। তো আমাদের আবার কমেন্টসে ফিরে যেতে আসছে। আমার প্রিয় ছোট ভাই, সে প্রতিনিয়তই আমার লাইভের সাথে যুক্ত থাকে এবং সে বিভিন্ন কমেন্টস করে সে আমাকে উৎসাহিত দেয়। তো নিশাত কি লিখছে, শুধু ভারতের দালাল মিডিয়া না, বাংলাদেশের হিন্দুত্ববাদীদেরও দাদার উপর অনেক ক্ষোভ, তবে জীবনের মালিক তো একজন, উনি না আসা পর্যন্ত দাদার কিছুই হবে না ইনশাল্লাহ। অবশ্যই এটা আমি বিশ্বাস করি, কারণ আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমি সড়ক দুর্ঘটনায় যখন আমি পতিত হই তখন আমি জানি আমি মারা গেছি। তো তেমন একটি জায়গা থেকে আমি আবার আমার জীবন ফিরে পেয়েছি। আমি আবার আপনাদের সামনে আমি আবার মানুষের সাথে চলার মতো সে প্রাণ শক্তি খুঁজে পেয়েছি। তো সেরকম জায়গায় গিয়ে সবকিছুই সৃষ্টিকর্তার হাতে, তিনি যতক্ষণ না চাবে ততক্ষণ পর্যন্ত আমার কিছুই হবে না। আর তিনি যখনই চাবে তখনই আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে এবং আমি তার ডাকের প্রতীক্ষায় আছি। যখনই উনি ডাকবেন এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে, সেই মানসিকতা নিয়ে আমি চলাফেরা করি। ধন্যবাদ ছোট ভাই। নিশাতের আরেকটি মন্তব্য, ইনকিলাব মঞ্চ যমুনার সামনে অবস্থান নিচে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ইনকিলাব মঞ্চ তারা হাদি হত্যার বিচারের জন্য তাদের যে সংগ্রাম, সে সংগ্রামকে আমি স্যালুট জানাই। আবু আয়ুব আনসারি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রত্যেক দিন আপনি আমার লাইভে থাকেন, আমাকে উৎসাহ দেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আদাব দিয়েছেন আপনি, আপনাকে সালাম। আর কেমন আছেন আপনি? তো আপনার মন্তব্যের উত্তরে আমি ভালো আছি এবং আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছে। হৃদয় আহমেদ, দাদা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই বড়ুচণ্ডী দাসের লেখা, বাংলা সাহিত্যের, প্রাচীন সাহিত্যের বড়ুচণ্ডী দাস লিখে গেছে, শুনো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো আসলে মানুষের সবকিছুই এক, রক্তের রং বলেন সবকিছুই। তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাসুদ রানা ভাই, সাধুবাদ জানাই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মিজানুর রহমান ভাই, ভালোবাসা নিবেন দাদা। মাজাদুর রহমান ভাই, সে রেগুলার থাকে আমার সাথে, ঠিক আছে, খুব ভালো লাগে আমার। খুব ভালো লাগলে ভাই, আপনার এই যে রেগুলার আপনি আমার সাথে থাকেন, খুব ভালো লাগে। আমি নিজেকে আপনাকে দিয়ে আমি আমার শক্তি মনে করি যে না, আমার পাশে আছে, এরকম আপনার মতো অনেকে আছে। সাইদুল ইসলাম, গণভোটের হ্যাঁ ভোট দিন, গণভোটের হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, গণভোটের হ্যাঁ ভোট জয়যুক্ত হবে অবশ্যই। হ্যাঁ মাজাদুর রহমান ভাই, ভয় পার কিছু নেই। হ্যাঁ ভাগ্নে সোহেল, কেমন আছো তুমি? কোথায় আছো এখন? তুই কি ফ্যাক্টরিতে আছো নাকি ব্যাপারী পাড়া? সোহেল খুব ভালো ছেলে আমার ভাগ্নে, গোয়ালন্দে বাড়ি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ, একটা চর এলাকা, পদ্মা নদীর চর। সেই পদ্মা নদীর চরে আমি অনেক ঘুরেছি, সেই পদ্মা নদীতে নাও বেয়েছি কুবের বাজির মতো। তো ভাগ্নে সোহেল, আবার ফিরে যাবো একদিন, আবার দেখা হবে আমার প্রিয় ভাগ্নে সোহেল। হাসান মুশারফ ভাই, দাদার আগামীর দিনের জন্য দোয়া ও অন্তহীন ভালোবাসা। আপনাকে অনেক ভালোবাসা প্রিয় ভাই। হাফিজ খান, এগিয়ে চলুন প্রিয় দাদা। খুব ভালো লাগলো প্রিয় ভাই, খুব ভালো লাগলো আপনাদের উৎসাহ উদ্দীপনাতেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সাইদুল ইসলাম ভাই, আগামী দিন হোক ইনসাফের বাংলাদেশ। অবশ্যই ইনসাফের বাংলাদেশ হতে হবে, ইনসাফের বাংলাদেশ হতে হবে, সাম্যের বাংলাদেশ হতে হবে, স্বাধীনতার বাংলাদেশ হতে হবে। এই বাংলাদেশ সাধারণ মানুষের হতে হবে। এই যে লুটপাটের বাংলাদেশ, এই যে অরাজকতার বাংলাদেশ, এই যে বিচারহীনতার বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবার ভিতরে ন্যায়পরায়ণতা থাকতে হবে, সেই বাংলাদেশ চাই আমরা। আগামীর বাংলাদেশ, আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। ইনসাফের বাংলাদেশ দেখতে চাই আমরা। জালালউদ্দিন ভাই, দাদা আমি দুবাই থেকে দেখছি আপনার ভিডিও, আমি সবসময় দেখি। আপনাদের মতো আমার ভালোবাসার ভাইরাই আমার ভিডিওগুলো দেখে বলে আমি আমার যে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজের মধ্যে থেকেও আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং বিভিন্ন
এরপর থেকে বিভিন্ন সমসাময়িক সহ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। খান এমডি সুমন দাদা, আপনি তো প্রচারণায় থাকেন, আওয়ামী লীগ কি মাঠে আছে? তো আমরা আসলে যেটা দেখছি সেটা আছে আওয়ামী লীগের কিছু অংশ তারা বিএনপি এবং জামাত বিভিন্ন দলের ভিতরে তারা গিয়ে মোটামুটি যে নির্বাচনের সাথে তারা একাত্মতার ঘোষণা মানে একাত্মতা প্রকাশ করার চেষ্টা করছে। তো আসলে এই আর কি। তো যারা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের তো বিচার হবে বা হওয়া উচিত, আর যারা সাপোর্টার হিসেবে এলাকার নিরীহ মানুষ তারা তো এটা রাজনীতি করতেই পারে, রাজনীতি করার অধিকার তো সবারই আছে। তো সেক্ষেত্রে রাজনীতি করতে হবে, ইনসাফের রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হবে, ন্যায়পরায়ণতার রাজনীতি করতে হবে। এই যে লুটপাটের রাজনীতি, এই লুটপাটের রাজনীতি বাংলাদেশে আর করতে পারবে না। কারণ কি, বাংলাদেশের আগে রাজনৈতিক যে শক্তি, এই শক্তির কে চাপ দেওয়ার মতো কোনো শক্তি ছিল না, কিন্তু বর্তমানে সেই শক্তি তৈরি হয়ে গেছে বাংলাদেশে। তো সুমন, খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। শাহিদুল ইসলাম ভাই, আমি ফরিদপুর থেকে। ভাই খুব ভালো লাগলো ভাই, ফরিদপুর খুব আমার কাছের জায়গা। ফরিদপুর, মাগুরা পার হলে যশোর ঝিনাদা, এইটা আমার এলাকা ভাই। যদি আমি ঢাকায় থাকি তো আপনার ফরিদপুর, ওই যে আমি গোয়ালন্দে, রাজবাড়ি, ফরিদপুর আমার খুব কাছের জায়গা। খুব ভালো লাগলো ভাই, আপনারা আছেন বলেই খুব ভালো লাগে আমার। নিশাতের আর একটি মন্তব্য দেখি আমরা। নিশাত, আওয়ামী লীগ মাঠে নাই বললে ভুল হবে, এখনো আওয়ামী লীগের বয়ান উৎপাদন হয়, প্রশাসন ও প্রশাসনেও অসংখ্য আওয়ামী লীগ আছে। হ্যাঁ, এখন আওয়ামী লীগ যারা ছিল সবই তো আর পালায় চলে যায়নি। বাংলাদেশে তো আওয়ামী লীগের সেই সমর্থক বলেন, কর্মী বলেন, আপনার যা বলেন, অ্যাক্টিভিস্ট বলেন, যাই বলেন, ঠিক আছে, আছে তো, অনেকেই তো আছে। তো বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হতে হবে। এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে একটা মানুষ অপরাধ করলে তার বিচার হবে, সে যে হোক না কেন, সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সে একজন কর্মকর্তা হোক, সে একজন সাধারণ মানুষ হোক, সে একজন রাজনৈতিক নেতা হোক, সবার বিচার হতে হবে। যাতে এই ইনসাফের বাংলাদেশ হতে হবে, এখানে সবাই ইনসাফ পাবে, সবাই, এখানে ধনী দরিদ্র নাই, বাংলাদেশ হিসাবে সবাই পাবে। ধন্যবাদ ভাই রবিউল ইসলাম ভাই, ধন্যবাদ ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতি আমার ভালোবাসা। সুমন দাদা, আমি তো বিএনপি জয় বাংলা ধানের শীষ, দাদা আমি তো বিএনপি জয় বাংলা ধানের শীষ। মোহাম্মদ আমানুল হক, ওয়ান টু জয়েন ইউর ভিডিও জয়েন করতে হবে। কিভাবে জয়েন করতে হবে, কিভাবে জয়েন করাতে হবে? ওকে, ওকে, পেয়েছি। ফাংশন অ্যাকসেপ্ট, ওকে, অ্যাড। তো আমরা কে, খান মোহাম্মদ সুমন দাদা, আমি তো বিএনপি জয় বাংলা ধানের। তো বাংলাদেশের রাজনীতি আমরা এটাই তো দেখছি, আসলে রাজনীতির যে কালচার, সেই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। মোহাম্মদ এনামুল হক, কেমন আছেন দাদা? এনামুল, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো এই যে বিষয়, আহ, আমাদের বাংলাদেশ সামনে রাতপোয়ালের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি, সাথে গণভোট আছে। তো এবারে যে গণভোট, এই গণভোটে আশা করি যে ফারুক, আলহামদুলিল্লাহ দাদা, 100% ঠিক বলেছেন। আপনার প্রতি ভালোবাসা থাকলো, সবসময় ভালোবাসা। তো আমাদের এই আমরা যারা রাজনীতির বাইরের মানুষ, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশের মানুষকে ভালোবাসি, তো আমাদের যে প্ল্যাটফর্ম, আমি আশা করি আমাদের প্ল্যাটফর্মটা মজবুত থাকা উচিত, আমাদের মজবুত থাকা উচিত। কানেকশন ফেল হয়ে গেল, একজন কানেকশন আসছিল, ইউর ভিউয়ার, আপনারা যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করি, দেখেন আপনারা যদি আসতে চান তো আপনারা আসতে পারেন, যুক্ত হতে পারেন। হ্যাঁ, হাসান হাবিব ইবনে সিনা, শুভকামনা দাদা, আপনাকে শুভকামনা।
সাইদুল ইসলাম ভাই, আগে আমাদের ভালো মানুষ হতে হবে, তাহলে এ দেশ এগিয়ে যাবে। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ ভাই। এই এনামূলক ভাই, আমি তো ইয়া করলাম, অ্যাড করলাম, কিন্তু পরে দেখলাম কানেকশন ফেল দেখালো। আমি, আপনি আবার রিকোয়েস্ট পাঠান, আমি আবার ট্রাই করতে পারি। হ্যাঁ, পাঠান, আবার রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, আগে আমাদের ভালো মানুষ হতে হবে, তাহলে এই দেশ এগিয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আমিও যখন গণভোটের প্রচারণা চালাই, তো রেকর্ডিং এর আমি বক্তব্য শেষে আমি এটা রেকর্ডিং করে নিয়েছি যে আসলে আমাদেরকে দেশ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। দেশ বদলাতে হলে আমাদের মন মানসিকতা বদলাতে হবে, তাহলেই তো সবকিছু বদলাবে। এখন আমরা নিজেরা না বদলিয়ে, আমরা নিজেরা নিজেদের মানসিকতা না বদলিয়ে আমরা সরকারকে যদি বদল করতে চাই, আমরা দেশের কাঠামোকে যদি বদল করতে চাই, তাহলে হবে না। এই যে এখন চাকরি দেখেন, চাকরি নিতে গেলে মানুষ বাড়ির জমি বিক্রি করছে, গরু বিক্রি করছে, ঘোড়া বিক্রি করছে, করে আপনার মনে করেন যে চাকরি নিচ্ছে। এইবার ও তো মনে করেন যে বাড়ি জায়গা জমি বিক্রি করে চাকরি নিল, নিয়ে এবার ও কি করলো, ওই টাকা উঠানোর জন্য ও মনে করেন যে বা সাধারণ ওর যে ক্ষমতা বা ওর যে চেয়ারের যে সাধারণ মানুষগুলো সেবা নিতে যাচ্ছে, তাদের কাছ থেকে ও অবৈধ পেয়ে টাকা অর্জন করা শুরু করলো। এবং সাধারণ মানুষকে তার সরকারি সেবা নিতে যে এসে, তো তাকে তো করতে হচ্ছে, দিতে হচ্ছে। এখন এই যে টাকা নিয়ে চাকরি নিচ্ছে, এই পরিবার, এই পরিবার যদি এরা টাকা না নিয়ে যদি এরা যদি বলতো যে না, আমরা টাকার বিনিময়ে চাকরি নেবো না, আমরা মেধার বিনিময়ে চাকরি নেবো, তাহলে কিন্তু ঘুষকার সুযোগ আসতো না। ঠিক আছে, তো আমরা নিজেরাই তো বদলাই না। তো আপনি নিজে যদি ঘুষ দেন, তাহলে একজন তো ঘুষ খাবেই। হ্যাঁ, এমডি আমাদের আবার কমেন্টসে ফিরে যেতে হবে। এমডি মনিরুজ্জামান দাদা, আপনাকে অনেকদিন লাইফে দেখছি না, আপনার এই মুহূর্তে পেয়ে অনেক ভালো লাগছে, শুভকামনা রইলো। আপনার এই কমেন্টস পেয়ে আমারও খুব ভালো লাগছে প্রিয় ভাইয়া। আপনার প্রতিও আমার, আপনার পরিবারের প্রতিও আমার শুভকামনা রইলো। আপনার জন্য আমি দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। নিশাদ আর একটা প্রশ্ন নিয়ে এসেছে। নিশাদ তো প্রচুর প্রশ্ন নিয়ে আসে, প্রচুর নিশাদের কমেন্টস থাকে। আমি লাইভ আসলে নিশাদের কমেন্টস পড়তে পড়তেই অর্ধেক সময় পার হয়ে যায়। তো নিশাতের এবারে কি কমেন্টস? নিশাতের এবারে কমেন্টস, দাদা এবারে নির্বাচনে আর একটা ১-১১ হওয়ার সম্ভাবনা আছে। প্রথম কলকাতার সমসাময়িক বিশ্লেষণ গুলো দেখে এমনই মনে হচ্ছে। এখন দেশপ্রেম যদি থাকে, আমাদের যারা রাজনীতি করছে, রাজনৈতিক যে সমস্ত নেতারা আছেন, তাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে, তাহলে ১-১১ হওয়ার সম্ভাবনা নাই, জিরো। আর ইনাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে, তাহলে যে বিশ্লেষণ করেছে ভারতের, কারা করেছে, প্রথম কলকাতা, তাহলে সেটা কিছুটা ঘটতে পারে। তো যাই হোক, আমরা যারা দেশপ্রেমিক আছি, আমাদের উচিত নিজেরা সচেতন হওয়া, পাশাপাশি অন্যদেরকে সচেতন করা। কারণ আমাদের দেশে যদি কোন রকম যদি বিশৃঙ্খলা তৈরি হয়, আমাদের দেশে যদি কোন রকম কোন সমস্যা তৈরি হয়, তাহলে এই থেকে সাধারণ মানুষের সবাই ভুক্তভোগী, পুরো দেশ ভুক্তভোগী, আমাদের দেশের অর্থনীতি ভুক্তভোগী, আমাদের জীবন ভুক্তভোগী, সবকিছু ভুক্তভোগীতে পড়বে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট, যদি আপনি নিজে একটা বাংলাদেশ, আমার প্রিয় ভাই, খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আসলে আমরা সবাই বাংলাদেশ, আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই বাংলাদেশ। আমরা যদি দেশপ্রেমিক এক একজন এক একটা বাংলাদেশ হতে পারি, তাহলে আমাদের এই দেশ, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব কখনো বিনষ্ট হবে না। আব্দুল সালাম ভাই, আবার ফিরে যেতে হচ্ছে আমাদের কমেন্টসে। সালাম ভাই লিখেছে, বাংলাদেশের মানুষ সংখ্যালঘু শব্দটির সাথে পরিচিত নয়। আমরা ধর্ম থেকে কারোর সাথে আচরণ করি না। সংখ্যালঘু নির্যাতন ভারতের ঐতিহ্য। গত ১৬ বছর ধরে বাংলাদেশ ভারতের দাস রাষ্ট্র হয়েছিল। এখনো ভারত ষড়যন্ত্র করে চলেছে তাদের দাস রাষ্ট্র ফিরে পাওয়ার লক্ষ্যে। দাস রাষ্ট্র হারানোর বেদনা যে কত কষ্টের, তা শুধু ভারতই জানে। হ্যাঁ, আপনার কথাটা গুরুত্বপূর্ণ কথা। তো আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, তাদের অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, তারা যদি দেশপ্রেমিক হয়, তাহলে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব কখনো হারাবে না। আমাদের দেশ কখনো ভুল পথে চালিত হবে না। আমাদের দেশের যে সম্পদ, যুব সমাজ, সে যুব সমাজ এই দেশ থেকে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের আবার কমিউনিস্টে যেতে হবে। নিশি মস্কিটো কয়েল ভাই। হ্যাঁ ভাই, আপনার এই আপনার আইডি কমেন্টস আমি পাই, রেগুলার পাই। হ্যাঁ, আপনার আজকের কমেন্টসটা ভাই, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। সাম্প্রতিক আহ, আহ, সাম- সাম্প্রতিক সম্প্রীতি,
ভাই আশা করি ভালো আছেন। সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি অসাধারণ কাজ 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 করছেন, কিন্তু আপনার মতো করে আপনার সম্প্রদায়ের মানুষ কেন ভারতীয় মিথ্যা গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? আমরা সবাই বাংলাদেশের, সুতরাং সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে এক হয়ে আসতে হবে। ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয় ভাই। তো সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে ভালোবাসতে হবে। আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমাদের জন্মভূমি। খুব ভালো লাগলো মোহাম্মদ নিসাত, খুব ভালো লাগলো। আলামিন সর্দার ভাই, খুব ভালো লাগলো। তো আমাদের আজকের যে টপিক ছিল সেটি হচ্ছে ভারতের মিডিয়ার গুজব এবং বাংলাদেশের হিন্দুদের করণীয়। তো আমি আবার একটু রিভিউ দিই, কারণ সময় অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, 11টা 2 বাজে। তো ভারতের যারা সাধারণ হিন্দু আছেন, তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে এই যে গুজব, সেই গুজবের বিষয়ে আপনি শুধু লিখবেন যে আপনি কি অবস্থায় আছেন, সেটু লিখলে হবে। যে আপনি আসলে আপনি স্ট্যাটাসে লিখলেন আপনি কিভাবে আছেন, কেমন আছেন। আপনার এটা দেখলেই আপনার বন্ধু বান্ধব সবাই জেনে যাবে যে আপনি নির্যাতনের শিকার হচ্ছেন কিনা। আর যারা আমাদের বাংলাদেশের হিন্দু যারা নেতা আছেন, তাদের উচিত তাদের যে অনুসারী আছে, সেই অনুসারীদেরকে নিয়ে তারা এই যে প্রকৃত যে ঘটনা, সে প্রকৃত ঘটনাটি তারা তুলে ধরবেন, এটা নিয়ে কাজ করবেন। তো আজ অনেকক্ষণ হলো, আপনাদের সবার মতামত আমি পাই, আপনাদের সবার। তো আমাদের আরেকটা কমেন্ট পেয়েছি, আমাদের একটা তো সময় দিতে হচ্ছে। দিশার দিশা আবার একটি কমেন্টস লিখছে, তবে এবারে নির্বাচন ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের মানুষ মানবে না। অবশ্যই মানবে না, সেটা তো আগে বলে দিয়ে দিয়েছে, সেটা মানবে না। আর ওরা সর্বোচ্চ গুলি করবে। বাংলাদেশের মানুষ এখনো আজাদ হয় নাই, কিন্তু আজাদির স্বপ্ন দেখছে। আজাদির স্বপ্ন ড্রাগসের থেকেও বেশি আকর্ষণীয়। ভূ রাজনীতিতে অনেক ধরনের অঙ্ক আছে, অনেক ধরনের খেলা আছে। এই অঙ্ক, এই খেলা চোখে একরকম দেখা যায়, ভিতরে বিশ্লেষণে আর এক রকম হয়ে যায়। তো আশা করি বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের পথে যাবে। শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেশপ্রেমিক থাকতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি দেশপ্রেমিক থাকে, তাহলে এই দেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশের যে মূল জনসংখ্যা, তার 1/3 আছে বর্তমান যুব সমাজ। আর একটা যুব সমাজ আছে একটা দেশের সম্পদ। আজকে জাপানে সব বৃদ্ধ। জাপানে মানুষ মরে যাচ্ছে, কিন্তু মানুষ সেখানে বাড়ছে না। এই যে জাপান আজকে জাতি নিয়ে হুমকির মধ্যে আছে। এই যে এই বাংলাদেশের যে তরুণ সমাজ 1/3, এটা বিশ্বে কিন্তু খুবই বিরল বর্তমান সময়ে। তো তেমন জায়গায় গিয়ে এই যুব সমাজ যেটা দেশকে ভালোবাসে, তো এদেরকে সবসময় সজাগ থাকতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ নিয়ে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কখনো আর পথ হারাবে না। যদি কখনো পথ হারাতেও যায়, তো এই যে যুব সমাজ, তারা বাংলাদেশকে পথ হারাতে দেবে না। সাজাদুল ইসলাম ভাই লিখছেন, দেশের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার দরকার। অবশ্যই অবশ্যই নির্বাচিত সরকার দরকার। এভাবে তো আর কয়দিন, এইভাবে যে কয়দিন গেছে, এখন নির্বাচিত সরকার দরকার। নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট। তবে সেটা হতে হবে জনগণের সরকার। অবশ্যই সেজন্য তো 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আবু আইব আনসারি, দাদা আপনি লাইভে একটা কথা বলেন প্লিজ। বাংলাদেশে যে হিন্দুদের মারা হচ্ছে বলছে ইন্ডিয়ার লোকেরা, তাদের একটা কথা বলেন। যদি আমরা হিন্দুদের মারতাম, তাহলে সারা বাংলাদেশের মারতাম। তো বিষয়টা আছে যে ভাই, এখানে সেটা আছে যে বাংলাদেশে যে হিন্দু মারার গুজব, এটা সবার কাছেই এখন পরিষ্কার। তো আশা করি এই গুজব আগেও টেকে নাই, বর্তমানেও টিকবে না, সামনের দিকেও টিকবে না। তো সবাইকে শুভরাত্রি। আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন। আগামীকাল আমেরিকা থেকে আমার একটা প্রোগ্রাম আছে। আমেরিকার একটি সংগঠন, তারা দেশ নিয়ে কাজ করে, এমডি
নুরুল আলম ভাই